নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। সাত সকালে মর্মান্তিক ঘটনা, শোকের ছায়া ধূপগুড়িতে। নির্মীয়মান বহুতলে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মৃত্যু নির্মাণ কর্মীর। লোকালয়ে চিতাবাঘের আতঙ্ক, পায়ের ছাপ খতিয়ে দেখে গ্রামবাসীদের সতর্ক করল বন দপ্তর। এবার আসছে বিস্তারিত সংবাদে। সাত সকালে মর্মান্তিক ঘটনা, শোকের ছায়া ধূপগুড়ি শহরে। নির্মীয়মান বহুতলে কাজ করতে গিয়ে অসাবধানবশত বিদ্যুতের তারে বাঁশ লেখে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে মৃত্যু হল নির্মাণ কর্মীর। জানা গিয়েছে, মৃতের নাম ইউসুফ আলী, পশ্চিম মাগুরমারির বাসিন্দা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের 12 নম্বর ওয়ার্ডের ডাকবাংলো পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার সেখানে একটি নতুন বাড়ি তৈরি হচ্ছিল। অন্যান্য দিনের মতো এদিনও কাজে যোগ দেন নির্মাণ শ্রমিকরা। আচমকাই ঘটে বড়সড় দুর্ঘটনা। বাড়ির সামনের অংশে কাজ করার জন্য লাগানো হয়েছিল বাঁশ, সেখানে অসাবধানবশত বিদ্যুতের তারের সংস্পর্শে চলে যায়। সেই বাঁশে হাত দিয়ে বাড়ির উপরের থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিচে পড়ে যান। মুহূর্তের মধ্যে লোকজন ছুটে আসেন। তড়িঘড়ি শ্রমিককে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ এবং দমকল। পুলিশের তরফে দেহ নিজেদের হেফাজতে নেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে ঘটনার তদন্ত। বিষয়ে মৃত শ্রমিকের প্রতিবেশী কি বললেন, শুনে নিন। মোটামুটি 9:30 10:50 এরকম হবে আর কি। উনি মাস্টার করার পরে এক বিল্ডিং এ কাজ করেন। ওখান থেকে ওনার হাতে যে বাস ছিল, বাস তারের মধ্যে লাগে, লাইনের তারের মধ্যে। ওখান থেকে উনি শর্ট খেয়ে নিচে পড়ে যায় আর কি। না, ভাড়ার থেকে বিল্ডিং এর বাইরের থেকেই পড়ে আর কি। বাইরে কাজ। কার বাড়িতে কাজ? নামটা আমি সঠিকটা বলতে পারবো না, তবে এটা হচ্ছে আমার প্রতিবেশী আর কি। দাদাই হয় আমার। এনার নাম হচ্ছে ইউসুফ আলী। কি বললো ডাক্তার? ডাক্তার তো বললো যে না, পেশেন্ট ডেড। কোন ঠিকাদারের আন্ডারে কাজ? ইনি কাজ করে হচ্ছে মোস্তাবুল ঠিকাদার। তো আজকে যার কাজ করছে তার নাম হচ্ছে নুরজামাল আর কি। মানে অসাবধানতাবশত এই ঘটনাটা ঘটছে, দুর্ঘটনাটা। না, সাবধানতা অবলম্বন করে ওরা কাজ করে আর কি। আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি। ওনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পশ্চিম মাগুরমারি জমপাড়া। লোকালয়ে চিতাবাঘের আতঙ্ক এবং চিতাবাঘের উপস্থিতির কথা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পায়ের ছাপ খতিয়ে দেখে গ্রামবাসীদের সতর্ক করল বন দপ্তর। জানা গিয়েছে, ধূপগুড়ি মহকুমার খলাই গ্রাম এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে সোমবার এই এলাকায় পৌঁছন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। গ্রামবাসীরা জানান, চিতাবাঘের মতো কোনো এক প্রাণীকে দেখতে পান তারা, এমনকি গর্জনও শোনা যায়। সোমবার সকালে এলাকার একটি কলা বাগান এবং আলু ক্ষেত দিয়ে চিতাবাঘের মতো কোনো প্রাণীকে দৌড়ে যেতে দেখা যায়। পায়ের ছাপ দেখে তাতে সন্দেহ জাগে, সম্ভবত এটি একটি চিতাবাঘ হতে পারে। তারপরে খবর দেওয়া হয় বন দপ্তরকে। এলাকায় বন দপ্তরের কর্মীরা পৌঁছে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। পাশাপাশি এলাকার কলা বাগান, আলু ক্ষেত সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। সেখানে পায়ের ছাপ পড়েছে, সব জায়গায় খতিয়ে দেখা হয়। এরপরে গ্রামবাসীদের একত্রিত করে বনকর্মীরা সতর্ক করেন। সন্ধ্যার পরে যাতে মানুষ সাবধানে চলাফেরা করে সেই কথা বলা হয়। বাড়ির শিশু এবং বয়স্কদের বাইরে যেতে মানা করা হয়। গবাদি পশুদের সাবধানে রাখার কথাও বলা হয়েছে। পায়ের ছাপ দেখে চিতাবাঘের উপস্থিতির কথা একেবারে উড়িয়ে দিচ্ছে না বন দপ্তর। পাশাপাশি যে কোনো ঘটনা ঘটলে যাতে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয় সে কথাও জানানো হয়েছে। এটা মনে করেন যে 8 সাড়ে 9টা। ওই মেয়েগুলো ওই বাড়ি থেকে এই বাড়ি আসতেছে। তখন ওই মেয়েগুলো মানে চিৎকার দিয়ে দৌড়ে আসে, ঘর শোনালো। ঘর সন্দেহ করে যে ওইটা কী ওইরকম করে। আমি মনে করি ষাঁড় গরু হবে। হ্যাঁ, তারপর দেখছি যে না, ষাঁড় গরু না। হ্যাঁ, তারপরে আমার যে আমি শুয়ে আছি, আমারও বিছানা থেকে ফালাই দিল মেয়েগুলা। বাচ্চা একটা ঘুমিয়েছিল, ওটারও ফালাই দিল। হ্যাঁ, দেওয়ার পরে আমাকে সবাই মিলে ঘরে ঢুকলাম। এটা তারপরে এই ঘর থেকে ওই ঘরে নিয়ে গেলাম। তো তারপর দেখি লাইট মারিয়ে তা দেখা যাচ্ছে না, কুয়াশা। আওয়াজ হচ্ছিল কোনো? হ্যাঁ, কিরকম? মানে আওয়াজটা হয়েছিল
এরকম একটা আওয়াজ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এরকম আওয়াজটা হতে হতে ওদিকে গেল আর দেখা যায় না, মানে লাইটের আলো কুয়াশা তো। তারপর সকালবেলা আবার যখন আমরা এখানে দেখতেছি খুঁজতেছি পা, তারপর ওই দিক থেকে ওইদিকে একটা মানে এতখানি উঁচু হবে, মানে 2 ফুট 2.5 ফুট উঁচু হবে। কি মনে হলো, এটা কি চিতাবাঘ না অন্য কিছু? যখন দেখলে আমি লাল রঙের ছিল, হ্যাঁ, আর মানে সাইডের দাগ ছিল, দাগটা কালছাড়া। এখন কি আপনারা কি আতঙ্কের মধ্যে আছেন? না না, আমি ভয় নাই তো, ওটা মনে করেন যে সকালবেলা কেউ উঠে নাই, আমরা 4-5 জন উঠছি, ওটাও অনেক দূর দিয়ে গেল তো, তারপর আতঙ্ক তো হবেই, বাচ্চা কাচ্চা সবসময় বাগানে ঘোরাফেরা করে। মানে গবাদি পশুর বলতে কি, পশু আমাদের 4-5টা মুরগি নাই কালকে রাত থেকে। কি মনে হচ্ছে? মনে হচ্ছিল রাত 3টের সময় আমরা বাঘের একটা শব্দ পাই, মানে শব্দটা সঠিক আমরা বুঝতে পারলাম না। তারপরে আবার 5টার দিকে একবার ডাকে, তারপরে মনে হচ্ছিল যে এটা বাঘ। তারপরে সকালবেলা আমার স্ত্রী সহ আবার পাড়ার 2 জন মহিলা এদিকে আসে, ওনারা যে আমাকে সকালবেলা বলে যে এইখানে কোলা বাগানে তো বাঘ আসছে, তো উঠো। তো আমি বললাম যে না, বাঘ তো আসবে না। তারপরে উঠার পরে দেখি যে এদিকে আসে আলু খেতে বাঘ সত্যি আসছে, মানে বাঘের ছাপ দেখছি, এবং কোলা বাগানেও আমরা বাঘের এই ছাপ দেখতে পারি। এলাকায় কতটা আতঙ্ক রয়েছে? এলাকায় তো প্রচুর আতঙ্ক। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বিভিন্ন দোকানে খাবারের মান যাচাই করতে এসে রীতিমতো হতবাক সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। ফ্রিজের মধ্যে রেখে দেওয়া বাসি এবং পুরনো খাবার দ্রুত ফেলে দেওয়ার নির্দেশ দিলেন তারা। পাশাপাশি নিয়ম মেনে না চললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে। উল্লেখ্য, জলপাইগুড়ি জেলা প্রশাসনের বিশেষ টাস্ক ফোর্স শহরের বিভিন্ন খাবারের দোকান এবং শপিং মলগুলিতে নিয়মিত অভিযান চালাচ্ছে। আজও শহরের এমন বেশ কিছু খাবারের দোকানে মান নিয়ে অভিযান চালায় জেলা খাদ্য ও ক্রেতা সুরক্ষা দপ্তর। এদিন বাবুপাড়ার একটি দোকানে গিয়ে রীতিমতো হতবাক তাঁরা। দেখা যায় একটি ফ্রিজের মধ্যে আমিষ এবং নিরামিষ খাবার একসঙ্গে রাখা। শুধু তাই নয়, বেশ কিছু খাবার তার মধ্যে ছিল বাসি। পচা কেক সহ ব্যবহারের অযোগ্য ময়দাও পাওয়া যায় বলে টাস্ক ফোর্সের দাবি। কেন এবং অযোগ্য জিনিস মানুষকে পয়সার বিনিময়ে খাওয়ানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আধিকারিকরা। এ বিষয়ে জেলার কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মণ্ডল জানান, এখানে বেকারির অংশটি অনেকটাই নোংরা, রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। নির্দেশ মেনে চললে তবে গিয়ে তাদের রেহাই, না হলে আগামীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দেখুন, প্রশাসনের অর্ডার আছে, ডিএম ম্যাডামের অর্ডার আছে যে সমস্ত ফুড ইটারিস এবং বেকারি এবং শপিং মল ভিজিট করতে হবে, কারণ মানুষের কাছে যাতে ভালো খাবার পৌঁছায়। এবং যেহেতু আমরা শপিং মলের মাধ্যমে কেনাকাটা করছি, শপিং মলে অনেক ডার্ক প্যাটার্ন বলে একটা প্যাটার্ন হয়, যেখানে মানুষের প্রাইসিংটা ঠিকঠাক মানুষ বুঝতে পারে না, কিন্তু কাউন্টারে নিয়ে যাওয়ার পরে তাকে ফোর্স করা হয় এবং সে নিতে বাধ্য হয়। এরকম জিনিসগুলো অনেক শপিং মলে ম্যাল প্র্যাকটিস চলছে, কয়েকটা শপিং মলে আছে। তো সেখানে সেগুলো আমরা ভিজিট করব, সবাইকে অনুরোধ করব যে দেখে শুনে তারপরে কেনাকাটা করতে। এবং অনলাইনে কেনাকাটার ক্ষেত্রেও বলবো যে শপিং মলের পাশাপাশি যারা অনলাইনে কেনাকাটা করে যাতে কোনোভাবে নিজেদের ইনফরমেশন এবং ফোন নাম্বার বাইরে না যায়, কোনো পরিস্থিতিতে যেন নিজের ফোন নাম্বার না দেয়। আর শপিং মলেও ফোন নাম্বার দেওয়াটা বাধ্যতামূলক নয়, আইন বলছে, ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির অর্ডারই আছে যে কোনো শপিং মল, কোনো দোকানদার কোনো কাস্টমারকে বাধ্য করতে পারে না যে আমাকে ফোন নাম্বার দিন, আমার ফোন নাম্বার আমি দেব না, বিল দেওয়া দোকানের দায়িত্ব, ঠিক আছে। কিন্তু আমরা যদি সেই ফোন নাম্বারটা তুলে দেই, এই ফোন নাম্বারটা কোনোভাবে বেহাত হয়ে যারা ফিশিং করে, বিভিন্ন গ্যাং আছে যারা অনলাইন ফ্রডগুলো করে, তাদের কাছে চলে যেতে পারে। তখন আমাদের অ্যাকাউন্ট বা আমাদের সোশ্যাল যে সিকিউরিটি সেগুলো ভালনারেবল হয়ে যায়। তো আমাদেরই লক্ষ্য রাখতে হবে যাতে আমরা ফোন নাম্বার সব জায়গায় না দিই, আর কেনাকাটা করার সময় একটু সাবধানে কেনাকাটা করতে হবে। স্যার, এখানে এসে কি দেখলেন? এখানে এদের বেকারি এরিয়া একটু আছে, নোংরা আছে, ভালো মতোই অপরিষ্কার আছে, আনহাইজেনিক আছে, তার দায়িত্ববোধের পরিচয় দেয়নি। আমরা ওয়ার্নিং দিয়েছি, নেক্সট টাইম ভিজিট করব খুব কুইকলি। আমরা যদি এরকম দেখি তাহলে সেইভাবে অ্যাকশন নেব।
এদিকে অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্ট দোকানের তরফ থেকে রঞ্জনা সাহা বলেন, যেহেতু কয়েকদিন আগে বড়দিন গিয়েছে তাই কাজের চাপ বেশি ছিল, তাই হয়তো কোনো জায়গা অপরিষ্কার। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা তো নিজেরা এই কারখানাটা চালাই না, আমাদের স্টাফ দিয়ে চালানো হয়। সামনে 25শে ডিসেম্বর গিয়েছে, আমাদের যেখানে প্রচণ্ড একটা হুড়োপুড়ে ছিল 25শে ডিসেম্বরের জন্য, যার জন্য ওনারা দু এক জায়গায় একটু অপরিষ্কার হয়তো দেখেছে। তো সেটা নিশ্চয়ই করা উচিত নয়, কারণ যেহেতু পাবলিকরা সকলেই আমাদের উপর বিশ্বাস করে আমাদের থেকে জিনিস কেনাকাটি করে, এবং এই জিনিসটা শুধু পাবলিকরা খায় না, এই জিনিসটা আমরাও কিন্তু ঘরে আমরা নিজেরা খাচ্ছি, আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছি, আমরাও চাই এগুলো পরিষ্কার থাকুক। কিন্তু অসাবধানতার বশত হয়তো দু একজনের কাছে এগুলো একটু অপরিষ্কার হয়ে গিয়েছে, তা ওনারা যেটা বলে গেছেন আমরা সেটা মেনে চলবো। নিশ্চয়ই সেটা মেনে চলাই উচিত, শুধু আমার না, সমস্ত বেকারিরই মেনে চলা উচিত। এবং যখন তখন গিয়ে যে কোনো বেকারিতে যখনই কেউ যাবে হয়তো একটু অপরিষ্কার কিছু পাবে, কিন্তু সেটা উচিত নয়, এটা ঠিকই, ওরা মানতে আমাদের সবকিছু হবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বিতর্কের মাঝে 23,000 রিঙ্গার ল্যাকটেড স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল জলপাইগুড়ি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। প্রত্যেকটি ওয়ার্ড থেকে এই স্যালাইন সংগ্রহ করে নির্দিষ্ট একটি জায়গায় রেখে দিয়ে তা সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, সরকারি নির্দেশিকা আসার পর আরএল বা রিঙ্গার ল্যাকটেডের বদলে বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল স্যালাইন এবং ডিএনএস ব্যবহার করা হচ্ছে। তারপরেও প্রয়োজন হলে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে 80% ছাড়ে স্যালাইন সংগ্রহ করতে পারবেন রোগীর পরিবার। সোমবার এই নিয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে রোগীর পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পরামর্শ দিলেন এমএসভিপি ডক্টর কল্যাণ খাঁ। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার জলপাইগুড়িতে 12,000 স্যালাইন পাঠাচ্ছে স্বাস্থ্য দপ্তর। তা দিয়ে সাময়িক যে সংকট আছে তা মিটে যাবে। স্যালাইন কি আপনারা বাইরে থেকে কিনছেন? 4টা না 5টা কিনে নিয়ে আসলো। কেন? আমি বলছি এখান থেকে আমার ভাইরা নিয়ে আসলো, স্লিপ দিয়ে দিচ্ছে এখান থেকে। কিন্তু না, আমাদেরকে তো বাইরে থেকে কিনে আনতে বলছে, আমরা বাইরে থেকে নিয়ে আসি। এই যে ওষুধের কথা বললো, কম দামে পাবেন, এইটাই বললো। তা ভালো যদি ওষুধের গ্যারান্টি দিল তাহলে আমরা ওখানেই যাবো। আর কি বলো স্যালাইনের ব্যবহার? স্যালাইনের ব্যবহার ওই যে আগলে স্যালাইনটা চলবে না, ওটা বাতিল করে দিচ্ছে, ওই স্যালাইন আর দিবে না, এইটাই বললো। দায়িত্ব নিল, কোনো কিছু হলে যোগাযোগ করে করলো। আর যেটা বললো, আমি তো বাইরে ছিলাম, আমি অতটা শুনি নাই। বললো যে বাইরের থেকে কিছু কিনবা না, আমার কথাটা ঠিক, কিন্তু মাঝে মধ্যে এখান থেকে প্রেশার করে রাত্রেবেলা সেই মেরিনের থেকে 80 টাকা 100 টাকা ভাড়া দিয়ে যাইতে হয়, ওখান থেকে স্যালাইন হাবি জাবি কিনে আনতে হয়, ওষুধ টষুধ মাঝে মধ্যেই পাঠায়, কিন্তু এটা তো ঠিক না। তো কি বললো আজকে, কি বললো আপনাদের সবাইকে ডেকে? স্যার তো বললো যে বাইরে থেকে কোনো, হ্যাঁ হঠাৎ যদি 2-1টা জিনিস শর্ট করে সেইভাবে ডাক্তার যদি লিখে দেয় তাহলে আনবা, নাহলে আনবা না। আর ন্যায্য মূল্যে কি বললো যেতে? ন্যায্য মূল্যে তো এটা বন্ধ হয়ে গেছে, এটা তো নাই এখন, এটা তো বন্ধ। ন্যায্য মূল্যের যে এই পাশে যে হসপিটালে আছে যেটা, ওটা সুপার স্পেশালিটিতে নিয়ে আসতে বলেছে। সুপার স্পেশালিটি যেতে বলছে ওই পাশে 10 তলায়, হ্যাঁ 10 তলায়, ওখানে এটা তো বন্ধ এখন। এখানে আমাদের যেটা একটা কনফিউশন তৈরি হচ্ছে রিঙ্গার ল্যাকটেট নিয়ে, সেই ব্যাপারটা নিয়ে আমরা কোনো রিঙ্গার ল্যাকটেটই আর আমরা তো ব্যবহার বন্ধই করে দিয়েছি। তার সাথে সাথে কোনো রিঙ্গার ল্যাকটেটই ওয়ার্ডে বা কোথাও থাকবে না, সবটাই আমরা স্টোরে ফেরত নিয়ে নিচ্ছি। এটাই পেশেন্টদেরকেও আমরা আশ্বস্ত করেছি। একই সঙ্গে ফেয়ার প্রাইস হবে সরকারি নির্দেশিকা মেনে আমরা এটাকে অ্যাভেলেবেল করিয়েছি। যদি পেশেন্টের কোনো দরকার থাকে সেটা আমরা ফেয়ার প্রাইস সব থেকে পেয়ে যাচ্ছি। সাহেব বলছি যে পেশেন্ট পার্টিকে বললেন যে 10 তলায় ওখান থেকে ন্যায্য মূল্যে ওষুধ কেনার জন্য। ন্যায্য মূল্যের ওষুধের দোকানেই এটাকে অ্যাভেলেবেল করা হয়েছে, এবং যেটা সরকারি সিস্টেমে আমাদের 80% ছাড়ে মানুষ পাচ্ছে। কিন্তু একটা যাওয়ার সমস্যা আছে, বলে কি রাত 2-1:30 নাগাদ যদি লাগে তাহলে আমরা কি করে আনবো? সমস্তটাই আমরা দেখে নিচ্ছি, এবং এই আর 1-2 দিনের মধ্যে ওটা সরকারি তরফে অ্যাভেলেবেল হয়ে যাবে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির জেএসডব্লিউ পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগারওয়ালা ট্রেডার্স। সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে, পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটিও। এছাড়াও ডিস্টেম্পারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট, রয়েছে অ্যান্টি মসকুইটো পেইন্ট, এছাড়াও রয়েছে প্রাইমার এবং তারপেনবিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল। রং ম্যাচিং ও প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয়। অধিক কভারেজ এবং গ্যারান্টিযুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড়। তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আগারওয়ালা ট্রেডার্স, শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে। যোগাযোগ করুন 8927362340 অথবা 9775195041 এই নম্বরে। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। পাশাপাশি অপচয় হচ্ছে পানীয় জল। একাধিকবার সংস্কারের দাবি জানানো হলেও সংস্কার করেনি প্রশাসন। বাধ্য হয়ে তাই রাস্তা সংস্কার এবং পানীয় জল অপচয় বন্ধ করতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। সোমবার ধূপগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ভাওয়ালপাড়া এলাকায় সাধারণ মানুষ পথ অবরোধ করে রাস্তা সংস্কারের দাবি তোলেন। ভাওয়ালপাড়ার এই রাস্তা দিয়ে খগেনহাট গাদং যাওয়ার একমাত্র মূল রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রচুর মানুষের যাতায়াত। গিলান্ডি ব্রিজ এলাকায় রাস্তার মাঝ বরাবর বড় বড় গর্ত হয়েছে। পাশাপাশি রাস্তার একাধিক জায়গা খারাপ হয়ে রয়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এদিকে রাস্তা সংস্কার করবে কে তা নিয়ে সৃষ্টি হয়েছে মতবিরোধ। পুরসভার কথা অনুযায়ী এটি জেলা পরিষদের রাস্তা, অন্যদিকে জেলা পরিষদের দাবি পুরসভার রাস্তা সংস্কার হবে, তাই সেই দাবি পুরসভাকেই জানানো উচিত। এই টালবাহানাতেই আটকে রয়েছে রাস্তা সংস্কারের কাজ। এদিকে রাস্তার পাশে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি সেন্টার। সেখানে পানীয় জলের কল থেকে অনবরত জল অপচয় হচ্ছে। বিদ্যালয় সহ রাস্তাতে জমে থাকছে জল। এলাকার বাসিন্দা সুস্মিতা নন্দী, সীমা দাস জানান, দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা দিয়ে রোগীদের হাসপাতালে নিয়ে যেতে খুব কষ্ট হয়। এছাড়াও বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যাতায়াত করে। পানীয় জলের কল থেকে অপচয় হয় জল, তাই এই সবকিছু দ্রুত সমস্যার সমাধান করুক প্রশাসন। এদিকে অবরোধের জেরে রাস্তার দুধারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ এবং ট্রাফিক গার্ড। পরবর্তীতে প্রশাসনের তরফে রাস্তা সংস্কার ও পানীয় জল অপচয় বন্ধের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। জলের জন্য পাশে প্রাইমারি স্কুল আছে, বাচ্চাদের শিশুদের অঙ্গনওয়াড়ি আছে, আর মেন হচ্ছে রাস্তা। মানে জল অপচয় হচ্ছে মানে আজকে থেকে না, অনেক দিন ধরে। তাও হবে হ্যাঁ, পৌরসভার ফটো তুলে ইয়েতে পাঠানো হয়েছে এবং জানানো হয়েছে, কিন্তু এরকম হলে তো অসুবিধা। বাধ্য হয়ে আজকে আমরা মেয়ে ছেলেরা বেরোচ্ছি। মুখ্যমন্ত্রী এর আগে বারবার বলেছে যে জল অপচয় করা যাবে না, তারপরেও কি পুরসভা কানা যাচ্ছে না? এটা আপনারা বলবেন, এটা আমরা তো বলছি। দেখে না, আর বাড়ির জলগুলো বন্ধ করে রাখছে আর রাস্তার জলগুলো ছেড়ে রাখছে। পাশে একটা স্কুল, তারপরে হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কুল, একটা স্কুল, এইখানে একটা প্রাইমারি স্কুল, সামনে একটা অঙ্গনওয়াড়ি স্কুল। ছোট ছোট বাচ্চারা যাচ্ছে আসছে, আপনারা গিয়ে দেখুন বাচ্চারা যাওয়ার মতন কিনা রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে একটা অসুস্থ পেশেন্টকে নিয়ে গেলে পেশেন্টের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। রাস্তাটার এত খারাপ অবস্থা, তো লিখিত দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না, ওই জন্যই আজকে আমরা রাস্তায় নেমেছি। অনেক দিন থেকে হচ্ছে। সমস্যা হচ্ছে এই যে সামনে প্রাইমারি স্কুলটা, অঙ্গনওয়াড়ি স্কুলটা, বাচ্চারা সবসময় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে। তো বাচ্চাগুলো কিভাবে যাবে জলের ওপর দিয়ে? বাচ্চারা জলে পড়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, মানুষ জল পাচ্ছে না, আর এখানে সারাদিন এইভাবে জল অপচয় হচ্ছে। আমরা চাইছি এই জল অপচয় বন্ধ হোক, প্লাস আমাদের এই রাস্তাগুলো ঠিক হোক। যে কোনো আপৎকালীন পরিস্থিতি কি করে মোকাবিলা করা যায় সেই বিষয়ে পড়ুয়াদের সচেতনতামূলক শিবিরের আয়োজন করল জলপাইগুড়ির ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স।
সোমবার ফণীন্দ্রদেব বিদ্যালয়ে আপৎকালীন বিভিন্ন সমস্যায় কিভাবে মোকাবিলা করা যায় তা হাতে কলমে ছাত্রদের মধ্যে থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে তুলে ধরা হয়। প্রথম পর্যায়ে প্রাথমিক চিকিৎসার বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন সিভিল ডিফেন্সের অভিজ্ঞ সদস্যরা। এছাড়াও আপৎকালীন সময়ের ক্ষেত্রে উদ্ধার কার্যে ব্যবহারিক বিভিন্ন সরঞ্জামের প্রদর্শনী করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। পাশাপাশি সিভিল ডিফেন্সের সদস্যরা যে কোনো আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় কিভাবে উদ্ধার কার্য চালান ছাত্রদের সামনে বিভিন্ন মহড়ার মাধ্যমে তা তুলে ধরা হয়। এটা একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং তার উপরে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে। মূলত কি শেখাচ্ছে বাচ্চাদের? হ্যাঁ, বাচ্চাদেরকে ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে যেমন ভূমিকম্প, এই বিষয়ে কি কি সতর্কতা নিতে লাগবে সেই বিষয়ে ওরা একটা থিওরিটিক্যাল ক্লাস উপরে করলো। এবার ওরা এসে ক্যাম্পাসের মধ্যে সেই বিষয়ে কোনো একটা প্র্যাকটিক্যাল ক্লাস যেগুলো থাকে সেই ক্লাসগুলো ওরা করে এখানে দেখা। ছাত্রদের উদ্দেশ্যে কি বলবেন এরকম একটা এই যে প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে? হ্যাঁ, আসলে এই ধরনের ক্লাসগুলো তো খুবই দরকার, কারণ কয়েকদিন আগেই সকালবেলায় হঠাৎ করে ভূমিকম্প হয়ে গেল। রিক্টার স্কেলে কিন্তু তীব্রতা ভালোই ছিল। তো হঠাৎ করে এই ধরনের সমস্যাগুলো আসলে কি প্রিকশন নিতে লাগে, ছাত্ররা যদি বিষয়গুলো জানে, তারা গিয়ে যদি বাড়িতে বলে, সবার মাধ্যমে এই জিনিসটা যদি অ্যাওয়ারনেসটা ছড়িয়ে পড়ে তাহলে তো খুবই ভালো হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। সোমবার জাতীয় সঙ্গীত, রাজ্য সঙ্গীত, শপথ বাক্য পাঠ সহ বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। উপস্থিত ছিলেন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায়, জেলা পরিষদের সদস্য সোমা রানী সিংহ রায়, গ্রাম পঞ্চায়েতের প্রধান সুফল সরকার, স্কুলের পরিচালন কমিটির সভাপতি বিশ্বজিৎ মজুমদার, অন্যান্যরা। হাই জাম্প, লং জাম্প, দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে ছাত্রছাত্রীরা এদিন অংশগ্রহণ করলেন। আমাদের ৫৪টি ইভেন্ট রয়েছে। আচ্ছা, বিভিন্ন গ্রুপের ওই দৌড় প্রতিযোগিতা, তারপরে উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, তারপরে শর্টপাট, থ্রোয়িং দ্য ডিসকাস, সব ইভেন্টই রয়েছে মোটামুটি। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে পাশাপাশি। হ্যাঁ, আমাদের কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয় এবং তার যে শিক্ষক মন্ডলী, তাদের প্রত্যেকের সহযোগিতায় সুন্দর একটা সাংস্কৃতিক পরিমণ্ডল আমাদের আছে। সেই পরিমণ্ডলে আমাদের বিদ্যালয়ের শিক্ষক সৌগত লালা, ওনার একটা সুন্দর টিম, কালচারাল টিম সেটা আছে। তাদের আয়োজনে আমাদের এই ক্রীড়ার মাঝে মাঝে, খেলাধুলার মাঝে মাঝে একটা করে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সাত সকালে মর্মান্তিক ঘটনা, শোকের ছায়া ধূপগুড়িতে। নির্মীয়মান বহুতলে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিচে পড়ে মৃত্যু নির্মাণ কর্মীর। লোকালয়ে চিতাবাঘের আতঙ্ক, পায়ের ছাপ খতিয়ে দেখে গ্রামবাসীদের সতর্ক করল বন দপ্তর। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।